এখানে যারা আছে সবাই যুবক, ঠিক না? এখন দেখি যে যুবকরা বলে ঠিক, আবার মুরব্বীরাও বলে ঠিক। কোনটা ঠিক? দুইটাই ঠিক। যার এই টুকরাটা অর্থাৎ হাড়টা যার যুবক, যে পাহাড়কে জয় করার সাহস রাখে সেই যুবক। বয়স কোনো ম্যাটার নেই। চুল সাদা হলে তো সমস্যা কি, ব্রু সাদা হয়েছে তাও হোক, দাড়ি সাদা হয়েছে আরো ভালো, কিন্তু আমি বুড়া হতে রাখি না। আপনারা তো আমার সাথে একমত। আমাদের কল্প যেন আল্লাহ যৌবন রাখেন, কল্পে যেন আল্লাহ যৌবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখেন। এই কল্প দিয়ে ইনশাআল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা তো খুন করেছেন, গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন। শুধু জামাতে ইসলামী না, সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। বিএনপির মানুষকে খুন করেছে। বিএনপির নেত্রীকে একা একটা বিশাল জেলে, বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে, অনেক কিছুই করেছে। তারা কোনো মানুষকে সম্মান দিতে শেখেননি। তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু ভাড়াটিয়া। আচ্ছা বলেন তো, ভাড়াটিয়াকে তার মালিক কি তার গড় ছেড়ে কখনো পালায়? গড় খালি করে কে দেয়? ভাড়াটিয়া। তো এখন গড়ে কে আছে? আলহামদুলিল্লাহ। ভাড়াটিয়ারা কোথায় গেছে? কোথায়? না না, কলাপাতার উপরে। কলাপাতা দেখেন নাই? হ্যাঁ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, তিনি পালাতে গিয়ে কলাপাতায় ঘুমাইছে। মানুষ জিজ্ঞেস করছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালামানি? বলে হো। তো স্যার আপনি কোথায় আছে? বলে যে আমি তো মনে হয় ভারতে আছি। বলছে আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন? বলছে আমি তো পালাচ্ছিলাম। কার হাত ধরে? দুইজন খাসিয়ার নাম বললো যে ওদের হাত ধরে। ওই নাগো মানি, আপনি ইন্ডিয়ায় যেতে পারেন না, আপনি জালে আটকা পড়ে গেছেন। কেন এই পরিণতি? কারণ দেশের কোনো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি। সবচাইতে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের উপরে। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। আর এই ধরনের বিচারপতি নামের কলঙ্করা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছেন, হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে। এই সাইদি সাহেবের বিরুদ্ধেও কালামানিক সাহেব হুঙ্কার দিয়েছিলেন। সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে। কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। আর তোমরা কলাপাতায় শুনলে এখন মানুষ একটু প্রশান্তি পায়। এই হলো বেশ কম। আমরা ওটা চাই না। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না। আমরা চাই মানুষের সমাজটা মানুষেরই সমাজ, একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের সন্তানেরা তাই সমস্ত অমানবিকতার বিরুদ্ধে, পশুত্বের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই। যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায়। এখানে দল এবং ধর্ম দেখা হয় না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায়। আমরা আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এমন একটা দেশ চাই, যেই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি, ওই শক্তি, তারপরে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারেন? এই চোররা সাধুগিরি দেখাত, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আখিরাতে উদ্ধার হবে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না।
ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাথে সাজবে। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, তামাম সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান, এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি, সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম। আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করেছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে একটু থামো। সে বললো স্যার ওই যে দূরে ময়লার ভাগাড়, একটু সামনে যাই। আমি না, এখানেই আমার কাজ, এখানে থামো। পাশে বসে আরেকজন চিকিৎসক বন্ধু, তিনিও বুঝতে পারছেন না ময়লার ভাগাড় সামনে রেখে আমি কেন ওইখানে যাই, এখানে যাই। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে। আমি বললাম আসেন, আপনিও আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতে স্যার চালাই। আমি বললাম না, আমার কাজ শেষ হলো। এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল। আরো কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম, ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাকে উঠে দিচ্ছে, বেলচা ছুঁড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠে আমি বললাম থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না। আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একজন রাগ করে বললো যে আমি শুধু মুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ বেটা, তোরা জবাব দিস না কেন? বললাম কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার 4 জন উচ্চ কণ্ঠে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে কি ধরনের ভাই? বলে একবার খাঁটি এবং জাতি ভাই। বলে আমাদের সাথে মস্কারা করে? বললাম না, অবশ্যই। তাইলে এরকম বলছেন কেন? আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? বললো একটু আপনাদের হাত দাও। বললো যে আমাদের হাত ধরবেন? আপনি কি সিনেমার শুটিং করতে এসেছেন? বললাম না, তাও না। বলে আমাদের হাত থেকে আপনি ধোয়াবেন কেন? আমি বললাম আপনারা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধুইতে পারেন, আমি পারি না, আপনাদের হাতটা ধুইতে। ছাড়েন তো, এই সময় অভিনয় এগুলো বাদ দেন, আমাদেরকে যাইতে দেন। আমি বললাম অবশ্যই, হাত না ধুয়ে আমি কাউকে ছাড়বো না, হাত আমার আজকে ধোয়াইতে হবে। তো একজন খুব ঝাল মিটিয়ে বললো যে ওনার যখন এত শখ জেগেছে, দাও হাত আমি দিচ্ছি, তোমরাও দাও। তো হাত 5 জনের ধোয়াইলাম। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম। এখন বলে যে না, এটা লাগবে না। আমি বললাম হ্যাঁ, জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না। আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো তারপরে আপনারা। তখন বলা লাগবে না, দিয়া দেন। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস ফেলল, হাসলো না, একটু কাঁদলো। বললো যাক, আস্তে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। কথা বললেন কেন? না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং মেথর মানুষ বলে গণ্য করে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে। হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ ঘর থেকে বের হতে পারবে। তোমরা আমাদের ভিআইপি, তোমাদের কাজ আমাদের জীবনের চাকা চালু রাখে, আমরাই না তোমাদেরকে সম্মান দিই না। ভাই আমি দুঃখিত। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম কোনো শিক্ষা পেলাম? অবশ্যই। কি পেলাম? যে আমরা মানুষকে এখনো মানুষ হিসেবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরাও মানুষ। আজকে বুঝতে পারলাম, এতদিন তারা যে মানুষ এটা তারা